মানুষ যেখানে ব্রেকআপের পর একদম ভেঙে পড়ে, সেখানে আমাদের আজকের গল্পের হিরো একদম জিরো থেকে কোটিপতি হয়ে যায়। কিন্তু এরকম কোটিপতি হওয়ার পরেও সে কি তার গার্লফ্রেন্ডকে ফিরে পেয়েছিল? গাইজ, আজ আমি আপনাদের সঙ্গে এক অসাধারণ চাইনিজ ড্রামার গল্প শেয়ার করব, যেখানে ভালোবাসা আর বিচ্ছেদের মাঝে লুকিয়ে আছে বিশাল এক রহস্য। গল্পটি শুরু হয় 2007 সালে চীনের বেজিংয়ের ব্যস্ততম একটা ট্রেন স্টেশন থেকে। আজকে স্টেশনে প্রচণ্ড ভিড়, কারণ সামনে ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি। তাই কাজের প্রয়োজনে যারা বেজিংয়ে থাকে তারা সবাই ছুটি কাটাতে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছে। এই ট্রেনের মধ্যেই আমাদের দেখা হয় গল্পের প্রধান চরিত্র ফ্যাং এর সাথে। সেও নিজের বাড়ি ফিরছিল। এরপর ট্রেনের টিটি ফ্যাং এর কাছে তার টিকিট চাইলে সে কোথাও খুঁজে পায় না। টিকিট না পাওয়াতে টিটি যখন তাকে জরিমানা করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আমাদের গল্পের নায়ক লিন বলে ওঠে যে ফ্যাং এর টিকিট তো আমার কাছে, আর সে আমাদের সাথে যাচ্ছে। আসলে লিনের এক বন্ধু আসতে পারেনি, তাই লিন সেই টিকিটটি ফ্যাংকে দিয়ে টিটির হাত থেকে আজকের মতো তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর ফ্যাং অবশ্য নিজের টিকিটটা খুঁজে পায়। যাই হোক, লিনের সাথে তার আরও 2 বন্ধু ছিল। তখন কথায় কথায় জানা যায় যে তাদের সবার গ্রামের বাড়ি একই জায়গায়, এবং বেজিংয়েও তারা নাকি একই বিল্ডিংয়ে কাজ করে, অথচ আগে কখনো তাতে দেখা হয়নি। খুব দ্রুত তারা 4 জন খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা ট্রেনের এই যাত্রাটা খুব উপভোগ করছিল, কিন্তু হঠাৎ তুষারপাতের কারণে ট্রেনটি থেমে যায়। ঘোষণা করা হয় যে ট্রেন আর এগোতে পারবে না। তখন তারা 4 জন মিলে ঠিক করে যে তারা হেঁটেই বাকি পথ যাবে। পথে হাঁটতে হাঁটতে লিন জানায় যে সে গেমিং প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করছে এবং শীঘ্রই তার কলেজ শেষ হবে। ফ্যাং জানায় সে একজন সেলস গার্ল। একে অপরের সাথে সময় কাটাতে তাদের খুব ভালো লাগছিল, যেন তারা একে অপরকে অনেক বছর ধরে চেনে, কিন্তু আজই ছিল তাদের প্রথম দেখা। এরপরে গল্পটি এখান থেকে 11 বছর পরের বর্তমান সময় 2018 সালে চলে আসে। সময়টা সেই নতুন বছরের ছিল, তবে এই 11 বছরে অনেক কিছু বদলে গেছে। এবার তারা ট্রেনে নয়, বরং প্লেনে ছিল। লিন বসে আছে বিজনেস ক্লাসে আর ফ্যাং ইকোনমি ক্লাসে। একে অপরের দিকে তাকিয়ে তারা একটু মৃদু হাসে, আর তাদের সেই হাসি বলে দিচ্ছিল যে এত বছরে অনেক কিছু বদলে গেছে। কিছুক্ষণ পর আবারও সেই একই ঘটনা ঘটে। ভারী তুষারপাতের কারণে প্লেন উঠতে পারে না। লিন বিজনেস ক্লাসে থাকায় এয়ারপোর্টের পক্ষ থেকে তাকে হোটেলের রুম দেওয়া হয়। লিন ফ্যাংকেও তার সাথে যাওয়ার জন্য বলে। ফ্যাং প্রথমে একটু দ্বিধা করলেও কোনো উপায় না থাকায় সে লিনের সাথে চলে যায়। হোটেল রুমে পৌঁছে ফ্যাং লিনকে বলে, আমরা যখনই নতুন বছরে দেখা করি তখনই খারাপ কিছু ঘটে। এরপর দুজনে অতীতের কথা ভাবতে শুরু করে এবং গল্প আবারও অতীতে ফিরে যায়। আমরা দেখি ফ্যাং নিজের বাড়ি পৌঁছে গেছে, কিন্তু এই বাড়িতে তার পরিবারের কেউ নেই। সে তার মায়ের সাথে ফোনে কথা বলে, যিনি এখন অন্য জায়গায় থাকেন। ফ্যাংয়ের বাবা অনেক আগেই মারা গেছেন। অন্যদিকে লিনের মাও নেই। তার বাবা একটি ছোট রেস্তোরাঁ চালান। বাবার সাথে কথা বলতে বলতে লিন জানালা দিয়ে বাইরে তাকায় এবং দেখে যে ফ্যাং বাইরে বাচ্চাদের সাথে বাজি পড়াচ্ছে। লিন খুব মায়াবী চোখে তার দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে সে যেন ফ্যাংয়ের প্রেমে পড়ে গেছে। এরপর লিন বাইরে গিয়ে ফ্যাংয়ের সাথে দেখা করে। তখন লিনের বাবাও বাইরে আসেন এবং লিন ফ্যাংকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। লিনের বাবা ফ্যাংকে রাতের খাবারের আমন্ত্রণ জানান। আসলে লিনের বাবা প্রতি বছর নতুন দিনে তার বন্ধুদের ডিনারে রাখেন, তাই ফ্যাংকেও আজকে ইনভাইট করেছে। রাতের খাবারের সময় পাশের বাড়ির এক আন্টি লিনকে জিজ্ঞেস করেন, তোমরা কি প্রেমিক প্রেমিকা? এই কথা শুনে লিন আর ফ্যাং দুজনে প্রচন্ড লজ্জা পায় আর জানায় যে তারা শুধুই ভালো বন্ধু। খাওয়ার পর লিন আর ফ্যাং হাঁটতে বের হয়। ফ্যাং বলে যে সে অনেক বছর পর এত সুন্দর করে নতুন বছর উদযাপন করলো এবং লিনের বাবার রান্নার খুব প্রশংসা করে। লিন জিজ্ঞেস করে, তোমার পরিবারের কেউ এখানে থাকে না, তবু তুমি কেন প্রতি বছর ফিরে আসো? ফ্যাং বলে, এই জায়গার প্রতি আমার অসম্ভব মায়া কাজ করে। আমি যে কোনোভাবে এই জায়গার সঙ্গে জুড়ে থাকতে চাই। ফ্যাং আরও জানায় সে 4 বছর ধরে বেইজিংয়ে আছে এবং সেখানে প্রতিষ্ঠিত কোনো ছেলেকে বিয়ে করে থিত হতে চায়। আসলে ফ্যাংয়ের আর্থিক অবস্থা ভালো নয় এবং সে খুব বেশি শিক্ষিতও নয়, তাই বেইজিংয়ে টিকে থাকার জন্য এর বাইরে তার কাছে কোনো পথ নেই। লিনো তার স্বপ্নের কথা জানায়। সে নিজে গেমিং প্রোগ্রামিং করতে চায়, যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এরপর দুজনে আকাশের বাজি পোড়ানো দেখতে দেখতে নিজেদের স্বপ্নের কথা চিৎকার করে বলতে থাকে। ছুটি শেষ হওয়ার পর তারা দুজনে বেজিংয়ের ব্যস্ত জীবনে ফিরে আসে। ফ্যাং তো এই শহরে টিকে থাকার জন্য অনেক কাজ করে। জিম পরিষ্কার করা থেকে শুরু করে পার্লার বা সেলসের কাজ কিছুই বাদ দেয় না। এদিকে লিন তার বন্ধুদের নিয়ে একটি মলে ভাড়ায় গেমের দোকান চালায়। একদিন একটি বারে লিন আর তার বন্ধুরা ড্রিঙ্কস করছিল। তখন ফ্যাং সেখানে তার বয়ফ্রেন্ডের সাথে আসে। ছেলেটি বয়সে ফ্যাংয়ের চেয়ে অনেক বড় ছিল। ফ্যাং জানায় যে ছেলেটি সরকারি চাকরি করে এবং বেজিংয়ে তার নিজের বাড়ি আছে। এটা দেখে তো লিনের মন খারাপ হয়ে যায়। সে ফ্যাংয়ের জন্য মোটেও খুশি ছিল না। সেই রাতে ফ্যাংয়ের বয়ফ্রেন্ড এত বেশি মদ খায় যে সে ঠিক মতো দাঁড়াতে পারছিল না। লিন আর ফ্যাং তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। পথে লিন জিজ্ঞেস করে, তুমি এর মধ্যে কি দেখলে? এ তো তোমার বাবার বয়সী। ফ্যাং উত্তর দেয়, ওর নিজের বাড়ি আর সরকারি চাকরি আছে, বেজিংয়ে থাকার জন্য এটাই যথেষ্ট। এর কিছুদিন পর লিনের এক বন্ধু জানায় যে তার বাবা তার জন্য একটি চাকরির ব্যবস্থা করেছেন, তাই সে আর গেমের দোকানে কাজ করতে পারবে না। লিন তাকে হাসি মুখে বিদায় দেয়। কিছুক্ষণ পর ফ্যাংয়ের কল আসে এবং লিন দৌড়ে তার কাছে যায়। ফ্যাং জানায় যে তার থাকার জায়গা নেই,
কারণ সেই সুগার ড্যাডি মানে বয়স্ক বয়ফ্রেন্ডের সাথে তার নাকি ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে লিন তাকে তার ছোট ঘরে নিয়ে আসে। ফ্যাং জানায় তার বয়ফ্রেন্ডের মা তাকে পছন্দ করতো না এবং সারাক্ষণ কথা শোনাতো, তাই সে সেই বড় বাড়ি ছেড়ে চলে এসেছে। বড় বাড়িতে থাকার স্বপ্নটা ফ্যাংয়ের এবারও ভেঙে যায়। কিছুক্ষণ পর লিনের ঘরে একটি মেয়ে আসে, যে লিনের পাশের রুমে থাকতো। লিনের উপর তার অনেক আগে থেকে ক্রাশ ছিল। সে এসে লিনকে জিজ্ঞেস করে, এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? তখন ফ্যাং লিনের মান বাঁচাতে চট করে বলে ওঠে যে হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। যা শুনে সে প্রতিবেশী মেয়েটি ওখান থেকে এক প্রকার রাগ করে চলে যায়। রাতে লিন নিজের বিছানা আজকে ফ্যাংকে ছেড়ে দেয়, কিন্তু ঘুমানোর সময় পাশের ঘরগুলো থেকে অদ্ভুত সব শব্দ আসছিল, যা শুনে দুজনে হাসাহাসি আর গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন লিনের দোকানে একজন কাস্টমার এসে একটি গেমের সিডি খুঁজতে থাকে। লিনের কাছে সেটি না থাকায় তার বন্ধু ওনাকে অন্য একটি সিডি গোছানোর চেষ্টা করছিল, কিন্তু লিন তাকে বাধা দিয়ে ফ্যাংয়ের দোকানের ঠিকানা দিয়ে দেয়, যেটা লিনের বন্ধুর একদম পছন্দ হয় না। তাই সেও লিনকে জানিয়ে দেয় যে সে একটি চাকরির অফার পেয়েছে এবং এই কাজ ছেড়ে চলে যাবে। ঠিক তখনই তারা দেখে ফ্যাংয়ের সেই খদ্দের সাথে গল্প করতে করতে কোথাও যাচ্ছে। লিনের গেমের দোকান খুব একটা ভালো চলছিল না, তাই সে মাঝে মধ্যে এইসব নিষিদ্ধ সিডি বিক্রি করে টাকা আয় করত। একদিন ফ্যাং অদ্ভুত এক হেয়ারস্টাইল নিয়ে তার কাছে আসে। লিন কারণ জিজ্ঞেস করলে সে জানায় লিন যে খদ্দেরকে পাঠিয়েছিল সে আসলে খুব ধনী এবং এখন সেই ফ্যাংয়ের নতুন বয়ফ্রেন্ড। লিনের খুব খারাপ লাগলেও সে তা মুখে প্রকাশ করে না। কিছুক্ষণ পর পুলিশ এলে সবাই সেখান থেকে দৌড়ে পালায়। রাতে লিন ফ্যাংকে বোঝায় যে এত দ্রুত কাউকে বিশ্বাস করা ঠিক নয়। ফ্যাং মজা করে বলে লিন বোধহয় তার নতুন বয়ফ্রেন্ডকে দেখে হিংসে করছে। রাতে ঘুমের আগে ফ্যাং লিনকে জিজ্ঞেস করে লিন কি তাকে পছন্দ করতে শুরু করেছে। লিন সরাসরি তা অস্বীকার করে। এর পরের দিন তারা দুজনে ঘুরতে বের হয়। সেখানে একটি সিসিটিভি স্ক্রিনে ফ্যাং হঠাৎ তার বয়ফ্রেন্ডকে দেখে ফেলে। সে নিজের স্ত্রী আর সন্তানদের নিয়ে সেখানে ঘুরতে এসেছিল। এই প্রতারণা দেখে ফ্যাং একদম ভেঙে পড়ে। তাই বাড়িতে ফিরে তারা দুজনে অনেক ড্রিঙ্কস করে এবং ফ্যাং খুব কান্নাকাটি করে। এরপর নেশার ঘোরে তারা একে অপরের সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। পরদিন সকালে লিন খুব খুশি ছিল, কারণ সে তো ফ্যাংকে আগে থেকে অনেক পছন্দ করত। কিন্তু কাজ শেষে ঘরে ফিরে দেখে ফ্যাং নিজের সব মালপত্র নিয়ে চলে গেছে। লিন রেগে গিয়ে তাকে ফোন করে অনেক আজে বাজে কথা শোনায়। ফ্যাং শুধু তাকে জিজ্ঞেস করে আমরা কি এখনো ভালো বন্ধু হয়ে থাকতে পারি। এরপর গল্প আবারও 2018-এর বর্তমানে ফিরে আসে। পুরোনো কথা ভেবে দুজনে হাসছিল। ফ্যাং লিনকে জিজ্ঞেস করে সেই দিনটি কি তার প্রথম শারীরিক সম্পর্ক ছিল। লিন হ্যাঁ বলে এবং জানায় সে ভেবেছিল যার সাথে সে প্রথম মিলিত হবে তার সাথে সারা জীবন কাটাবে। এই কথা বলেই তারা একে অপরের দিকে তাকিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। গল্প আবার অতীতে ফিরে যায়। সেই ঘটনার কয়েকদিন পর ফ্যাং লিনের সাথে দেখা করতে যায়, কিন্তু প্রতিবেশী জানায় লিন সেখানে আর থাকে না। নিষিদ্ধ সিডি বিক্রির অপরাধে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। আবারও নতুন বছর আসে। ফ্যাং লিনের বাড়িতে যায়, কিন্তু কাউকে লিনের জেলের কথা জানায় না। বাড়ির লোক জিজ্ঞেস করলে সে বলে লিন বেজিংয়ে অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে, সে লিনের বাবাকে দুশ্চিন্তায় ফেলতে চায়নি। এরপর সে নিজের বাড়িতে ফিরে আসে। অবশেষে সেই দিনটি আসে যখন লিন জেল থেকে ছাড়া পায়। ফ্যাং আগে থেকে বাইরে তার জন্য অপেক্ষা করছিল। লিন প্রথমে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ সে এখনো ফ্যাংয়ের ওপর রেগেছিল। ফ্যাং তখন লিনের বাবার পাঠানো স্টিকি রাইস তাকে দেয় এবং জানায় যে সে তার সেই প্রতারক বয়ফ্রেন্ডকে পিটিয়েছে। এরপর সে লিনকে কিস করে এবং তারা সত্যি সত্যি রিলেশনশিপে চলে যায়। তাদের জীবনে তখন অনেক সুখ ছিল। তারা বেশিরভাগ সময় একসাথে কাটাতো এবং একই ঘরে থাকতো। তাদের জীবন তখন পুরো রঙিন দুনিয়ার মতো লাগছিল। একদিন লিন যখন গেমিংয়ের কাজ করছিল, সে ফ্যাংকে বলে তার গেমের ছেলেটির নাম ইয়ান আর মেয়েটির নাম ক্যানেল। ফ্যাং লিনকে জিজ্ঞেস করে পৃথিবীতে এমন কোনো গল্প নেই যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সুখ থাকবে। লিন উত্তর দেয় শুধু সুখ দিয়ে কোনো গল্প হয় না, জীবনে যতক্ষণ দুর্ভাগ্য না আসে ততক্ষণ কোনো গল্প পূর্ণতা পায় না। ফ্যাং তখন জিজ্ঞেস করে যদি তোমার গল্পের ইয়ান তার ক্যানেলকে না পায় তবে কি হবে। লিন একটু থেমে বলে যদি ইয়ান ক্যানেলকে না পায় তবে পৃথিবী তার জন্য বিপন্ন বা কালারলেস হয়ে যাবে। গল্প আবারও বর্তমানে ফিরে আসে এবং তখনই লিনের ফোনে একটি কল আসে। সে কলটি ছিল লিনের ছেলের, অর্থাৎ লিন বিবাহিত এবং তার একটি ছেলেও আছে। লিনের ছেলে জেদ করে হোটেলের ঘরটি দেখতে চায়। এমন পরিস্থিতিতে ফ্যাং খুব লজ্জা পায়। সে প্রথমে বিছানার নিচে লুকায় এবং পরে সুযোগ বুঝে ঘর থেকে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর লিন জানালা দিয়ে দেখে ফ্যাং বরফের মধ্যে খেলছে এবং তাকেও ডাকছে। গল্প আবার অতীতে ফিরে যায়। লিন আর ফ্যাং বাসের জন্য অপেক্ষা করছিল। ফ্যাং লিনকে বলে যে সে আবারও চাকরি শুরু করতে চায়, যাতে লিনের উপর চাপ কম পড়ে এবং সে গেমিং প্রোগ্রামিংয়ে বেশি মনোযোগ দিতে পারবে। লিন রাজি হয়। লিন এখন একটি কল সেন্টারে কাজ করে আর ফ্যাং একটি রিয়েল এস্টেট কোম্পানিতে। অনেক সংগ্রাম করলেও তারা খুব খুশি ছিল। একদিন ফ্যাং লিনকে বলে যদি আমাদের ব্রেকআপ হয় তবে আমাদের আর কখনো দেখা হবে না, কিন্তু লিন কথা দেয় তাদের ব্রেকআপ কখনো হবে না এবং তারা সবসময় একসাথে থাকবে। গল্পটি আবারও বর্তমানে আসে। লিনের গেমের সেই কথা অনুযায়ী যদি ইয়ান ক্যালেনকে না পায় তবে তার সারা জীবন বিবর্ণ বা কালারলেস হয়ে যাবে। ঠিক এই কারণে তাদের বর্তমান জীবনকে ধূসর দেখানো হয়েছে। হোটেলে ফ্যাং লিনকে জিজ্ঞেস করে আমাদের ব্রেকআপ কেন হয়েছিল। লিন উত্তর দেয় সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়, সবথেকে বড় কথা হলো এরপরও আমাদের দেখা হয়েছে। লিনের পর ফ্যাংয়ের জীবনে এখন কি চলছে জিজ্ঞেস করলে সে স্পষ্ট করে কিছু বলে না। গল্প আবার 2009 সালের অতীতে ফিরে যায়।
তাদের পরিচয়ের তখন 2 বছর পার হয়েছে। নতুন বছরে বাড়ি যাওয়ার জন্য তারা একটি গাড়ি ভাড়া করে। লিন চেয়েছিল তার স্কুলের বন্ধুদের কাছে নিজেকে জাহির করতে যে সে বেজিংয়ে অনেক টাকা আয় করছে, কিন্তু পার্টিতে তার বন্ধুরা লিনের আসল অবস্থা বুঝে ফেলে এবং তাকে নিয়ে হাসাহাসি করে। এতে লিন খুব অপমানিত বোধ করে। পরদিন সকালে লিনের বাবা তাকে বোঝান, তুমি যা নও তা দেখানোর চেষ্টা করো না, কিন্তু লিন উল্টো রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পথে ফ্যাং লিনকে বোঝানোর চেষ্টা করে যে টাকাই সব নয়, তারা একসাথে আছে এটাই যথেষ্ট। কিন্তু লিন তার কথার ভুল অর্থ বের করে এবং প্রথমবার তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। লিন নিজের দারিদ্রতা নিয়ে খুব হতাশ হয়ে পড়েছিল। সে কল সেন্টারে এক খদ্দের সাথে খারাপ ব্যবহার করে এবং পরে সেই খদ্দের এসে লিনকে খুব মারধর করে। রাতে যখন তারা খাচ্ছিল, কিছু ছেলে ফ্যাংকে আজে বাজে কথা বলে। লিন রেগে গিয়ে মারামারি শুরু করলে ফ্যাং লিনকে একটি চড় মারে। তাদের জীবনে অশান্তি বাড়তে থাকে। ভালোবাসা থাকলেও অভাব তাদের সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে। 1 মাস ঘর ভাড়া দিতে না পেরে তারা একটি বেসমেন্টের মতো ঘরে থাকতে শুরু করে। ফ্যাং এই জীবন নিয়ে পুরোপুরি হাঁপিয়ে উঠেছিল। লিনের বাবার ফোন এলেও লিন এবার বাড়ি যেতে চায়নি, কিন্তু ফ্যাং ট্রেনের টিকিট কেটে ফেলে এবং সব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিন যখন গেম খেলছিল, ফ্যাং তাকে বিদায় জানিয়ে বলে, ব্রেকআপের পর আমাদের আর দেখা হবে না। লিনের কানে তখন হেডফোন থাকায় সে কিছু শুনতে পায় না। কিছুক্ষণ পর ফ্যাংকে না দেখে লিন হন্তদন্ত হয়ে স্টেশনে ছুটে যায়। ফ্যাংকে খুঁজে পেলেও সে তখন কিছুই বলতে পারে না। গল্প আবার 2018-র বর্তমানে ফিরে আসে। লিন ফ্যাংকে জিজ্ঞেস করে, সেদিন যদি তুমি আমাকে ছেড়ে না যেতে তবে কি আমাদের জীবন অন্যরকম হতো? ফ্যাং উত্তর দেয়, সেদিন যদি তুমি আমাকে আটকে নিতে তবে আমি সারা জীবন তোমার সাথে থাকতাম। লিন বলে, আজ আমার কাছে জীবনে চাওয়ার মতো সব আছে, শুধু তুমি ছাড়া। এরপর সে ফ্যাংয়ের হাত শক্ত করে ধরে হোটেলের দিকে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ লিনের এক পরিচিত বন্ধু তাকে চিনে ফেলে। লোকলজ্জার ভয়ে লিন ফ্যাংয়ের হাত ছেড়ে দেয়। এতে ফ্যাং খুব কষ্ট পায় এবং সে আর রুমে যেতে চায় না। এরপর তারা একটি গাড়ি ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে দুজনে খুব কান্নাকাটি করে। ফ্যাং আক্ষেপ করে বলে সে তার সব প্রাক্তন বয়ফ্রেন্ডের জন্য লাকি ছিল, তারা সবাই আজ প্রতিষ্ঠিত। লিন বলে, কিন্তু তুমি আজ জীবনে একা হয়ে গেছো। ফ্যাং স্বীকার করে যে সে আজও লিনকে খুব মিস করে। লিনও একই কথা বলে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদে। গল্প আবার অতীতে ফিরে যায়। ফ্যাং চলে যাওয়ার পর লিন বিষণ্ণতায় ডুবে গিয়েছিল, কিন্তু কয়েকদিন পর সে বুঝতে পারে এখনও নিজের অবস্থা পাল্টানো সম্ভব। সে দিনরাত গেমিং প্রোগ্রামিংয়ে কঠোর পরিশ্রম শুরু করে এবং এমন একটি গেম বানায় যেখানে শেষে ইয়ান যদি ক্যানেলকে না পায় তবে গেমটি বিবর্ণ হয়ে যায়। গেমটি আপলোড করার পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়। লিন যেখানেই ফুড ডেলিভারি করতে যেত সেখানে গিয়ে দেখত সবাই এই গেমটা খেলছে, তবে সমস্যা ছিল কেউ গেমটা কমপ্লিট করতে পারছিল না, যেটার জিত থেকে আরও বেশি মানুষ এই গেমের প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। খুব অল্প কয়েকদিনের মধ্যেই তার এই গেমের নাম চীনের প্রত্যেকটা অল্প বয়সী ছেলে মেয়েদের মুখে মুখে চলে আসে। প্রায় 15 মিলিয়ন মানুষ এই গেমটা ডাউনলোড করে। সমস্ত বড় বড় গেম কোম্পানির মালিকরা তো লিনের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য পাগল হয়ে যায়। তার এই গেমের চাহিদা এতটাই বেশি ছিল যে এই গেম বিক্রি করে সে সাধারণ লিন থেকে হয়ে ওঠে মোস্ট ফেমাস পারসন। একদিন ফ্যাং টিভিতে লিনের সাক্ষাৎকার দেখে। লিন সেখানে বলে যে তার এই গেমের অনুপ্রেরণা ফ্যাং আর তার সম্পর্ক। শুনে ফ্যাং খুব খুশি হয়। লিনের পর তাকে অনেক কল ও মেসেজ করলেও ফ্যাং কোনো উত্তর দেয়নি। একদিন লিন তাকে মেসেজ করে যে সে তার ব্রেকআপের কথা এখনো বাবাকে জানায়নি, তাই সে চায় ফ্যাং যেন নতুন বছরে বাড়ি আসে যাতে তারা একসাথে সবটা জানতে পারে। নতুন বছরে লিন বাড়ি পৌঁছে দেখে ফ্যাং আগে সেখানে আছে। লিন তার বাবাকে একটি টিভি উপহার দিয়েছিল যা তিনি ঠিকমতো চালাতে পারছিলেন না। লিন জানায় সে বেজিংয়ে নিজের ফ্ল্যাট কিনেছে এবং চায় বাবা আর ফ্যাং যেন সেখানে তার সাথে থাকে, কিন্তু তার বাবা নিজের গ্রাম ছেড়ে যেতে রাজি হন না এবং লিনের উপর রেগে যান। লিনও রেগে বাইরে চলে গেলে ফ্যাং তাকে বোঝাতে আসে। লিন বলে তার কোনোদিন নিজের বাড়ি ছিল না, তাই প্রথম আয়ে সে ফ্ল্যাট কিনেছে। ফ্যাং বলে আমি তোমাকে বাড়ি ছিল না বলে ছেড়ে যায়নি, আমি চলে গিয়েছিলাম কারণ তুমি আগে সেই লিন ছিলে না। লিন তাকে আরও একটি সুযোগ দিতে বললেও ফ্যাং রাজি হয় না। সে বলে যখন তুমি তোমার খারাপ সময় আমাকে পাশে রাখার প্রয়োজন মনে করনি, তবে ভালো সময় আমি তোমার পাশে থাকবো কিভাবে? ফ্যাং আসলে মনে মনে খুব কষ্ট পেয়েছিল, কারণ সেদিন স্টেশনের লিন তাকে আটকানোর কোনো চেষ্টা করেনি। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। লিন জানায় তার বাবা সবসময় চেয়েছিলেন তারা যেন একসাথে থাকে। 2015 সালে সে প্রথমবার তার স্ত্রীকে বাবার কাছে নিয়ে গিয়েছিল। বাবার চোখে জ্যোতি তখন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ভেবেছিলেন সেটি ফ্যাং। লিনের বাবা এখন আর বেঁচে নেই। লিন ফ্যাংকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ি ফিরে আসে। বাবার জিনিসপত্র গোছানোর সময় লিন একটি চিঠি পায় যা তার বাবা ফ্যাংয়ের জন্য লিখেছিলেন কিন্তু পাঠাতে পারেননি। লিন সেটি না পড়েই ফ্যাংকে পাঠিয়ে দেয়। চিঠিতে লেখা ছিল যে বাবা ফ্যাংকে খুব মিস করেন। লিনের স্ত্রীকে দেখেও তিনি ভেবেছিলেন সেটি ফ্যাং। লিন আর ফ্যাংয়ের বিয়ে না হলেও ফ্যাং সবসময় তার পরিবারের অংশ ছিল। তিনি আরও লেখেন যে লিন এখন অনেক বুঝতে শিখেছে আর সেটা ফ্যাংয়ের কারণে সম্ভব হয়েছে। এই আবেগঘন চিঠিটি পড়ে ফ্যাং কান্নায় ভেঙে পড়ে। এরপর সে লিনের তৈরি সেই গেমটি খেলতে শুরু করে এবং গোপন সংকেতটি বুঝতে পেরে গেমটি জিতে যায়। শেষে ইয়ান আর ক্যালেন একে অপরের সাথে মিলিত হয় এবং গেমটি রঙিন বা কালারফুল হয়ে ওঠে। এইভাবে লিন আর ফ্যাংয়ের এক বিষদময় গভীর ভালোবাসার গল্পের সমাপ্তি ঘটে।
বাস্তব জীবনে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু লিনের তৈরি কাল্পনিক জগতে তারা আজও এক।